সার্থককে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার সার্থকের হাতে কামড়ে দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের মুখ চেপে ধরা মাত্রই স্রোত নিজে থেকে নিজেকে বাঁচানোর জন্য যখন সার্থকের হাতে কামড়ে দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে এটা কি হলো, তুমি আমার হাতে কামড়ে দিলে কেন বলো তো। তখন স্রোত বলতে থাকে যে এছাড়া কোনো উপায় অবশিষ্ট রেখেছিলেন আপনি? বড্ড হ্যাংলা মানুষ তো দেখছি। আপনাকে যেখানে বারবার করে পিসিমণি বললো যে আজকের দিনে একে অপরের মুখ দেখতে নেই, সেখানে কিনা আপনি আবারও হ্যাংলার মতন এই রুমে চলে এলেন। বলুন তো, আপনার কি আমাকে না দেখে মোটেও শান্তি হচ্ছে না নাকি? বলুন তো স্যার, আপনার উদ্দেশ্যটা কি? এই তো আপনি বলুন যে সবসময় যে আপনার নাকি আমাকে সামনে দেখে সহ্য হয় না, আপনি আমাকে একদমই বরদাস্ত করতে পারেন না। আর এখানে কিনা আপনি আমাকে দেখার জন্য আপনার রুম থেকে উঠে এসে এখানে অবধি চলে এলেন, তাও আবার চোরের ভেষে। আপনার লজ্জা করছে না? তখন এই কথা বলা মাত্র বাহিরে দাঁড়িয়ে যখন সার্থকের পিসিমণি, সার্থকের বাবা সকলে মিলে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দেখেছেন তো, এবার বিপদটা তো কিন্তু আপনিই বাঁধালেন স্যার। দেখছেন তো পিসিমণি, আপনার বাবা সকলে মিলে ঘুম থেকে উঠে গিয়েছে, এবার যদি সকলে মিলে আপনাকে দেখে ফেলে তাহলে কি ভাববে বলুন তো? সকলে তো এটাই ভাববে যে হয়তো আমি নিয়ম বালাই কোনো কিছুই মানি না। তখন সার্থক বলতে থাকে যে দেখো আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তুমি অন্তত দরজাটা খুলে আমাকে যে করে হোক না কেন বাঁচানোর কোনো একটা ব্যবস্থা করে দাও তুমি, প্লিজ এরকম করে পিসিমণির কাছে আর আমাকে বকুনি খাইও না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে তার আগে আপনি আমাকে বলুন তো আপনি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। তখন সার্থক বলতে থাকে যে আমি মিথ্যে কথা বলবো না, আমি তোমাকে এখানে ভয় দেখানোর জন্য এসেছিলাম, কিন্তু এখানে যে আমি উল্টো তোমার কাছে এসে বিপদে পড়ে যাবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। ওদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে ওর সার্থকের বাবাকে যে কেন জানি না দাদা, আমার মনে হচ্ছে যে নির্ঘাত কিছু হয়েছে ভেতরে, হয়তো বা চোর ডাকাত এসেছে তার জন্যই হয়তো বা স্রোত এরকম করে চিৎকার করে উঠেছে। আমার তো বড্ড বেশি ভয় করছে। আচ্ছা ভেতরে আবার স্রোতকে অজ্ঞান টাজ্ঞান কেউ করে রাখেনি তো? কি বলছো দাদা? তখন এই কথা বলা মতো সার্থকের বাবা বলতে থাকে যে আমার তো বড্ড বেশি ভয় করছে যে কেউ ভেতর থেকে সাড়া দিচ্ছে না এটা ভেবে। যদি স্রোতের কোনো রকম কোনো বিপদ হয়ে যায় তাহলে আমি ওর মাকে কী জবাব দিব বলতে? এত বড় মুখ করে আমি ওর মার থেকে ওকে দায়িত্ব নিয়ে এই বাড়িতে এনেছি, এখন যদি ওর কোনো বিপদ আপদ হয়ে যায়। আর সার্থককেও তো কোথাও দেখতে পাচ্ছে না। তখন হঠাৎ করে আয়েশা বলে উঠে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে বর কনে একই রুমে আছে, তার জন্যই হয়তো বা স্রোত ওকে দেখে চমকে গিয়েছে। আমি তোমাকে বলছি কারণ এতক্ষণে এরকম চিৎকারের শব্দ শুনে আর যাই হোক না কেন দাদাভাই ঠিকই উড়ে আসতো এখানে, কিন্তু ও যেহেতু আসেনি তার মানে ভেতরে ওই আছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দেখেছো তো, এই আয়সাটা বড্ড বেশি পাকা হয়ে গিয়েছে। ওর কি দরকার ছিল সকলের চোখে আঙুল দিয়ে এই জিনিসটা বোঝানোর যে আমি এই রুমে আছি বলো তো? তখন স্রোত বলে থাকে যে কেন এখন আপনি আমার কাছে হাঁটু গেড়ে এরকম করে ক্ষমা চাইছেন কেন বলুন তো? এই ক্ষমাটা তো আপনার বাবার সামনে আপনার আমার কাছে চাওয়া উচিত, জানেন তো? আপনাকে উচিত শিক্ষা তো এইভাবেই দেওয়া উচিত। বারবার করে আপনি ভুল করেন না, বারবার করে আমাকে সব কিছুর জন্য খেসারত দিতে হয় স্যার। এখন আয়শা যে কথাটা বলছে সেটা যদি সকলের কাছে সত্য প্রমাণিত হয়ে যায় তখন আপনি বুঝতে পারছেন যে পিসিমণি আপনাকে কতটা বকাঝকা দিতে পারে। অন্যদিকে সার্থককে পর্দার আড়ালে লুকিয়ে স্রোত যখন রুমের দরজা খোলে, ঠিক সেই সময় সকলে মিলে স্রোতকে দেখে বলতে থাকে যে স্রোত এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, তোর চিৎকারের শব্দ শুনে আমরা সকলে চলে এলাম আর অথচ তুই ঘুমছিলিস ভেতরে, তুই কী সব বলছিস বলতো? ভেতরে কে আছে বলতো? সত্য করে বলা, সার্থক কোথায়? সার্থক নিশ্চয়ই নিয়ম কোনো না মেনে তোর ঘরে ঢুকে পড়েছে, তার জন্যই হয়তো বা ও তোকে বলেছে যে এই গোটা বিষয়টা আমাদের কাছ থেকে লুকিয়ে যেতে। তুই শর্ত একবার শুধু আমাকে সার্থককে দেখতে দে, তারপর দেখ ওর কী করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগেছে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।